স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দেই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা সেসব অতিথিরা খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম কাগজি। অনেক ধন্যবাদ কাগজি ভাই, আপনি যুক্ত হয়েছেন এবং আপনাকে স্বাগত জানাই ৭১ জার্নালে। এবং দর্শক, আপনারা জানেন যে সময়ের বিভিন্ন খবর যখন আমরা আলোচনা করতে থাকি বিভিন্ন সময়ে, তখন অতিথিরাও কিন্তু পর্যায়ক্রমে আমাদের সেই আলোচনায় সংযুক্ত হন। দর্শক, গণমাধ্যমে ঘুরে ফিরে দিনভর যেসব খবরগুলো সবচেয়ে আলোচিত তাই আসলে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা। এবং আমরা যেমনটা আসলে বলছিলাম যে আমরা সবাই কম বেশি জানি যে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী, এবং সেটি ঘিরে নানা ধরনের আনুষ্ঠানিকতা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সেখানে আমরা দেখেছি যে নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেছেন এবং সাধারণ মানুষ তো ছিলেনই। কিন্তু যেটি আসলে কাগজি ভাই আপনার কাছে জানতেই চাই সেটি হচ্ছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গত আসলে আমরা ৪ দশক বলতেই পারি, মানে যদি হিসাবটা এরকম হয় বা কম বেশিও হতে পারে, তাকে বরাবরই উপেক্ষা করা হয়েছে। তার সময়টাতে তার যে অবদান, দেশের প্রতি যে ধরনের চিন্তাভাবনা, দেশকে উন্নয়নের যে পরিকল্পনা যে নেওয়া হয়েছিল, একজন রাষ্ট্রনায়ককে এভাবে অবজ্ঞা করা, উপেক্ষা করাটি, সেটি তো দিনভর আমরা আসলে দেখেছি। দিন শেষে দেশের জন্য কোনো একটা ভালো কিছু বয়ে আসলে আনেনি। সেই বাস্তবতায় রেখে যদি জিয়াউর রহমানকে আপনাকে মূল্যায়ন করতে বলি যে তার যে সংক্ষিপ্ত সময়টা আসলে বাংলাদেশ পেয়েছে, সেই সময়টা আসলে কেমন ছিল? প্রথম কথা হলো যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যে সময় হত্যা করা হলো, হত্যার পরপরই যারা আসলো এরশাদ, এবং এরশাদ পুরা ১০ বছর, মানে ৯ আমরা ধরে নিই, এই সময়টা চালিয়েছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে যাতে জিয়াউর রহমানকে মেলাইন করা যায়, এইটা যদি করা হয় তাহলে এরশাদ একটু সামনে উপরে উঠতে পারে। তো এই জায়গাতেই এরশাদের সবচেয়ে বড় ভুল হয়েছে। আর এরশাদ ওই যে ঘটনাটা চট্টগ্রামে ঘটে গিয়েছিল, সেখানে মুক্তিযোদ্ধাদেরকে এক জায়গায় নিয়ে আসছিল। আর এরশাদ তো মুক্তিযুদ্ধে ছিল না, সে ছিল ভারতের দেরাদুন থেকে ট্রেনিং নিয়েই তারপরে এসে সে হয়ে গেল সামরিক আইন প্রশাসক। আর প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন হলেন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। তো এইখানে আসার পরেই তাকেই কিন্তু আসলে এখানে ডিপোর্ট করা হয়েছে। যে বাংলাদেশে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরপরই আসলো আমাদের এখানে যে সরকার, তারা হয়তো এই ৮৭ দিন ৮২ দিনের মতো ক্ষমতায় ছিল। তো এই সময়ের মধ্যে তাদেরকে মানে এর পরপরই ৭ই নভেম্বর যে সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন, এবং এসেই কি করলেন যে একদলীয় শাসন ব্যবস্থাটাকে তিনি নির্মূল করে দিয়ে সেখানে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করলেন। সংবাদপত্রগুলো বন্ধ ছিল, কিন্তু আপনি জানেন যে ১৯৭৪ সালের প্রিন্টিং প্রেসেস অ্যান্ড পাবলিকেশনস অ্যাক্টের মাধ্যমে ৭৫-এর ১৬ই জুন সমস্ত পত্রপত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল, মাত্র ৪টা খুলে রাখা হয়েছিল। সেই ৪টা বাদ দিয়ে তিনি সমস্ত পত্রপত্রিকা খুলে দিলেন। সেই পত্রপত্রিকা খুলে দেওয়ার মধ্য দিয়ে মানুষের মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দিলেন। ফলে হলো কি, মানুষ যে দম বন্ধ করার একটা অবস্থা ছিল, সেই অবস্থা থেকেই তিনি উত্তরণ ঘটালেন। অর্থাৎ এর বিগত যে সরকারটা ছিল, সেই সরকার স্বাধীনতার পর থেকে ৭৫-১৫ই আগস্ট পর্যন্ত এইখানে তাদের লুটপাট, দুর্নীতি, এই সমস্ত অব্যবস্থাপনা এবং সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একটি রাজনৈতিক দল রাখা, এবং একটা বড় রকমের দুর্ভিক্ষ যেটা অব্যবস্থাপনার মধ্যে দিয়েই এসেছে। এবং আপনি জানেন যে আমাদের নোবেল বিজয়ী অমর্ত্য সেন, তার যে বইটা ছিল হাঙ্গার অ্যান্ড পাবলিক অ্যাকশন, এই বইটাতেও তিনি তখন লিখেছেন যে শুধুমাত্র সংবাদপত্রের স্বাধীনতা না থাকার কারণেই এত লোক মারা গেছে। উনি এটা স্পেসিফিকভাবে বলেছেন। তো হয়েছে কি, যে সংবাদপত্রের স্বাধীনতা না থাকলে মানুষের দুর্ভোগ যে হয় সেটা ওই সময় দেখানো হয়েছে। এর ঠিক এই যে ব্যর্থতা, এই ব্যর্থতার বিপরীতেই কিন্তু তিনি আসলেন এই জিয়াউর রহমান, যে এসেই তিনি যে সাফল্যগুলো দেখালেন, সেই সাফল্যর মানে অন্যতম হচ্ছে যে তিনি এই সাফল্য এখানে দেখানোর সৈনিকদের মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা এবং তার দেশপ্রেম, সার্বভৌমত্বের প্রতি তার যে ভালোবাসা, এইগুলোই দেখানো হয়েছে।
আর আরেকটু আগেই যদি যাই আমরা, সেই 1971 সালের 25শে মার্চ যখন পাক হানাদার বাহিনী একেবারে ঘুমন্ত বাঙালি জাতির উপরে যে তারা ক্র্যাকডাউন করলো, সেই ক্র্যাকডাউনের আগে দিয়ে কি হলো, রাজনৈতিক নেতৃত্ব তারা কিন্তু মানে যার যার মতো ঢাকা ছেড়ে যার যার মতো চলে যেতে থাকলো, এবং তাদের যে নেতা শেখ মুজিবুর রহমান তাদেরকে চলে যেতেই বললেন। ইভেন তিনি একটা স্বাধীনতার ঘোষণা পর্যন্ত দিয়ে যেতে পারেন নাই। তো ওই রাতেই জিয়াউর রহমানকে হত্যা করার জন্য একটা পরিকল্পনা পাকিস্তানিরা করেছিল। সেখান থেকে যেভাবেই হোক না কেন, যে চৌধুরী খালেকুজ্জামান তখন একজন ক্যাপ্টেন ছিলেন এবং কর্নেল অলি, তাদের বুদ্ধিমত্তার কারণেই তিনি সেই মৃত্যুর হাত থেকে বেঁচে এসেই, তখন প্রায় রাত 2টা-2:30 বাজবে, এই সময় যে জানজুয়া তাকে পাঠিয়েছিল সেই জানজুয়াকে ধরে নিয়ে আসলেন এবং বললেন যেখানে যে তুমি আমাকে হত্যা করার জন্য পাঠিয়েছিলে, আজকে দেখো তোমাকেই আমরা হত্যার একটা প্রস্তুতি নিতে পারি। এবং ওই দিন সমস্ত বাঙালি সৈন্য যারা ছিল, তখন রাত 2:15 ওইখানেই তিনি ঘোষণা দিলেন যে উই রিভোল্ট, এবং ওই রিভোল্ট করার মধ্য দিয়ে বললেন যে এখন থেকে আমরা স্বাধীনভাবে মানে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো। যত আমাদের বাঙালি সৈন্য আছে, ইপিআর, তারপর 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যেটা ওই সময় গঠিত হয়েছিল, তার নেতৃত্বেই ছিলেন তিনি। তো শুধুমাত্র তিনি যে ওই যুদ্ধের ঘোষণা দিয়েই, স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েই যে তিনি ক্ষান্ত হলেন তা না, কিন্তু উনি বাঙালি সৈন্যদেরকে সঙ্গে নিয়ে তাদের সুসংগঠিত করলেন, করে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম দিকেই তিনি এই যে আপনি স্বাধীনতা ঘোষণার যে প্রসঙ্গটি টানলেন, এটি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন এবিএম মোশাররফ হোসেন, বিএনপি দলীয় সংসদ সদস্য। অনেক ধন্যবাদ জনাব মোশাররফ হোসেন যুক্ত হয়েছেন। নিশ্চয়ই আপনি গণমাধ্যমে খেয়াল করেছেন, অথবা হয়তো খবরটি আপনার কাছে আছে, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই যে স্বাধীনতার ঘোষণার বিষয়টি, আজকে যখন তার মৃত্যুবার্ষিকী নিয়ে নানা ধরনের আনুষ্ঠানিকতা চলছে, সেখানে ভারতীয় দূতাবাস তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে জিয়াউর রহমানের এই ভাষণটিকে তারা স্মরণ করছেন, এবং তারা বলছেন যে তার এই ভাষণের ফলে সাধারণ মানুষের পাশাপাশি যারা সামরিক বাহিনীতেও বাঙালিরা ছিল, তারা সবাই অনুপ্রাণিত এবং উৎসাহিত হয়ে দেশের জন্য তারা লড়াই করবার জন্য প্রস্তুত গ্রহণ করেছিল। ভারতীয় দূতাবাসের এই যে হঠাৎ করে আমরা আগে কখনো দেখিনি, কিন্তু এখন যে তারা এই ভাষণটি স্মরণ করছেন এবং তারা জিয়াউর রহমানের অবদানকে স্মরণ করছেন, দেখিনি না, একটু এভাবে সরাসরি তারা কখনো বলেনি। এখানে একটু সংশোধন করে দিই, সেটা হলো যে ইন্দিরা গান্ধী, তখন তো ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী বললেন যে বাংলাদেশে যখন 26শে মার্চ মেজর জিয়ার কণ্ঠে স্বাধীনতার ঘোষণাটা আসলো, তখনই ঘুমন্ত বাঙালি জেগে উঠলো এবং তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। এটা তিনি বলেছিলেন কলম্বিয়া ইউনিভার্সিটির একটা কনভোকেশনে সেপ্টেম্বরে। কিন্তু এরপর কিন্তু আসলে আমরা খুব এভাবে ওদের যে স্বাধীনতার ডকুমেন্টস 1971, এই ডকুমেন্টসে কিন্তু এটাই দেওয়া আছে, কিন্তু এইভাবে যেটা বলছেন এখন সেটা, তবে এগুলো সব তাদের ডকুমেন্টসে আছে কিন্তু। জি অবশ্যই, কিন্তু এবার হয়তো আরেকটু ভিন্নভাবেই আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। এবিএম মোশাররফ হোসেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ তোমার সহ আলোচক প্রখ্যাত সাংবাদিক, তাকে আমি অভিনন্দন জানাই। আসলে দেখেন, জিয়াউর রহমান বাংলাদেশের, তাকে নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে আমাদেরকে কিন্তু বাংলাদেশটাকে নিয়ে আলোচনা করতে হবে, কারণ জিয়াউর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস কিন্তু রচনা করার কোনো সুযোগ নাই। এখানে কাগজি ভাই চমৎকার ভাবে বলেছে, আপনি দেখবেন যে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল, আপনি যদি অনেকে বলে থাকে 7ই মার্চের স্বাধীনতার ঘোষণার তৎকালীন যিনি নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিল, কিন্তু আপনি দেখেন 7ই মার্চের ভাষণে কি ছিল। তাদের ভাষণে মাত্র 4টি জিনিস ছিল, সেই দাবি ছিল 4টি জিনিস। একটা ছিল যে শেখ মুজিবুর রহমান সাহেব সেদিন বলেছিলেন যে সামরিক আইন তুলে নিতে হবে, জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে, এবং বাংলার মানুষের হত্যার কারণ অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করতে হবে। অর্থাৎ উনি ক্ষমতায় যাওয়ার জন্য যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে অনুসরণ করতে চেয়েছিলেন। কিন্তু জিয়াউর রহমান দেখেন, সেই দিন উনি একজন সেনাবাহিনীর একজন সামরিক কর্মকর্তা ছিলেন, জীবন বাজি রেখে কিন্তু উনি সেদিন স্বাধীনতার ঘোষণা করেছিলেন। সুতরাং একজন সৈনিকের জীবনে মূল যে লক্ষ্য থাকে, সেই লক্ষ্য থাকে তার দেশটা স্বাধীন। সেই কাজটি কিন্তু আমাদের
নেতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অত্যন্ত সাহসীদের সাথে করেছিলেন। আমরা একটু চিন্তা করি, যদি সেই দিন জিয়া রহমান সাহেব স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর যদি বাংলাদেশ স্বাধীন না হতো, তাহলে কি হতো? মার্শাল আইন অনুসারে জিয়াউর রহমানকে সেই দিন কিন্তু ফাঁসি দেওয়া হতো, কিন্তু সেই জীবনের উনি তুচ্ছ করে সেদিন কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমি মনে করি এখানেই জিয়াউর রহমানের যে একটি দেশপ্রেম, একটা দেশের প্রতি একটা দায়িত্ব কর্তব্যবোধ, সেই জিনিসটা কিন্তু এখানে স্পষ্ট ভাষায় ফুটে উঠেছে। অনেকে নানাভাবে জিয়াউর রহমানকে চিহ্নিত করতে চেয়েছিল, আপনিও বলেছেন, আপনার উস্তাদ বা কাগজি ভাই বলেছেন যে আওয়ামী লীগের 17টি বছর তাকে পাকিস্তানের অনুচর, মুক্তিযোদ্ধা নানাভাবে চিহ্নিত করেছিলেন, কিন্তু সর্বশেষ বিচারের দায়িত্ব কিন্তু এদেশের মানুষের জনতা। আজকে যারা এই অপবাদ দিয়েছে, যারা জিয়াউর রহমানকে মেলাইন করতে চেয়েছিল, তারা কোথায়? আর জিয়াউর রহমান কিন্তু আজকে বাংলাদেশের মানুষের হৃদয় সমহিমায় উদ্ভাসিত। আজকে আপনি দেখেন তার 45তম আজকে তার শাহাদাত বার্ষিকী। আজকে মানুষ কত ভক্তি শ্রদ্ধার সাথে আর তার মতো এই শাহাদাত বার্ষিকী পালন করেছে। আর যারা তাকে সেই দিন মেলান করতে চেয়েছিল তাদের অবস্থান কোথায়? সুতরাং আমাদের কিন্তু শিক্ষা নেওয়ার অনেক বিষয়গুলি আছে। এইগুলি যদি আমরা শিক্ষা নিতে পারি, তাহলে কিন্তু আমরা যে অবস্থানে থাকি না কেন, সবার কিন্তু আত্মসম্মান নিয়ে আমরা বসবাস করতে পারবো। আজকে আপনি দেখেন জিয়াউর রহমান সাহেব আজকে বাংলাদেশকে জানিয়ে আমরা গর্ব করি, যে জিনিসগুলি আমরা গর্ব করি, তার প্রতিটি বিষয়ে জিয়াউর রহমান সাহেবের কিছু আছে। আমাদের স্বাধীনতার মূল চেতনা ছিল কি? গণতন্ত্র। অথচ 1975 সালের 25শে জানুয়ারি সেই গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছিল। জিয়াউর রহমান সাহেব কিন্তু সেই বাকশাল থেকে বাংলাদেশের গণতন্ত্রের পথে উত্তরণ করেছিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। আজকে যে বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। সুতরাং আপনি বহুদলীয় গণতন্ত্রকে যদি আপনি স্মরণ করেন, তাহলে আমাদের নেতা জিয়াউর রহমান সাহেবকে কিন্তু স্মরণ করতে। আজকে এখানে কাগজি ভাই আছে, আমরা দেখেছিলাম 1975 সালে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে সেদিন মাত্র গুটি কয়েক সংবাদপত্র রেখেছিলেন। জিয়াউর রহমান শতগুণ করতে দেন, সেই সংবাদপত্রের স্বাধীনতাকে উন্মুক্ত করে দিয়েছিলেন। আজও সেই লিগ্যাসি আমরা বহন করে কিন্তু সংবাদপত্রের স্বাধীনতা আমরা ভোগ করছি। আজকে দেখেন এক স্বনির্ভর বাংলাদেশ, এই স্বনির্ভর আজকে 1974 সালে দুর্ভিক্ষ প্রায় 1.5 লক্ষ লোক মারা গিয়েছিল, কিন্তু জিয়াউর রহমান সাহেব রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পাওয়ার পর আপনি দেখবেন মাত্র 2 বছরের মাথায় উনি সবুজ বিপ্লবের মাধ্যমে আজকে যে খাল খনন, আজকে এই 12ই ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনের পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন খাল খননের মাধ্যমে আমি নতুন বাংলাদেশের যাত্রা আবার শুরু করবো। জিয়া রহমান দেখেন খাল খনন শুরু হয়েছে। জিয়া রহমান সাহেব 2 বছরের মধ্যে খাল খননের মাধ্যমে, সবুজ বিপ্লবের মাধ্যমে খাদ্যের সংসদ অর্জন করে বাইরেও সেই দিন কিন্তু ঘৃণিত খাদ্য রপ্তানি করেছিলেন। অর্থাৎ বাংলাদেশকে যদি আপনি চিন্তা করেন, এই বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, খাদ্যের সংসম্পূর্ণতা, এবং আরেকটি যে জিনিসটা সবচেয়ে বেশি ছিল সেটা হলো মুক্তবাজার অর্থনীতি। আজকে বাংলাদেশ অর্থনীতির ভিত্তির যে ভিতের উপর দাঁড়িয়ে আছে, এর মূল অবদানটা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। কারণ আপনি দেখেন আমরা 3টা পিলারের উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে, 3 পিলার। একটা হলো গার্মেন্টস, জিয়া রহমান বাংলাদেশে গার্মেন্টস শুরু করেছিলেন। আজকে হলো জনশক্তি, সেটা জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন। আজকে যে মুক্তবাজার অর্থনীতি, বেসরকারি খাতের যে ব্যাপক উন্নয়ন, এটা জিয়াউর রহমানের প্রচেষ্টার কারণে হয়েছে। এই উন্নয়ন এবং দেশকে নিয়ে ভাবার যে মানসিকতা এবিএ মোশাররফ হোসেন বর্তমান যারা রাজনীতি করছেন তাদের ভিতরে আছে কিনা, বা কেন আরেকজন জিয়াউর রহমান তৈরি হচ্ছে না, সেটি নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করতে চাই। আপনারা আছেন আমাদের সাথে। দর্শক বিরতির পর নিশ্চয়ই আলোচনা আপনারা আবারও যুক্ত হবেন। ধন্যবাদ দর্শক, আবারও আমন্ত্রণ আপনাদেরকে ৭১ জার্নালে। আমরা আলোচনা করব, তবে তার আগে সংবাদ শিরোনামগুলো দেখে আসি এক নজরে। দর্শক, আমরা দেখছিলাম সংবাদ ভিত্তিক টেলিভিশনগুলোর শিরোনাম, এবং ৭১-এর শিরোনামও আসলে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম। আমরা যে আলোচনায় ছিলাম, এবিএ মোশাররফ হোসেন, আপনার কাছেই আসলে ফিরতে চাই। বিরতির আগে যেমনটা বলছিলাম যে আরেকজন কেন জিয়াউর রহমান এখন পর্যন্ত তৈরি হতে পারেনি বাংলাদেশে। আসলে কারো মতো তো হওয়া যায় না। আর জিয়াউর রহমানের মতো লোক কিন্তু পৃথিবীতে বারবার আসে, এরা ক্ষণজন্মা পুরুষ। দেখেন তার শাসনকাল, তার কর্মযজ্ঞ কতদিন ছিল, অথচ বাংলাদেশের মানুষ এখনো কিন্তু তাকে স্মরণ করে। আজকে আপনি দেখেন তার 45তম জন্ম শাহাদাত বার্ষিকী আমরা পালন করছি। আজকে 45 বছর পরও তার রাজনীতি, তার অর্থনীতি, তার রাজনৈতিক দর্শন আজকে মানুষের কাছে
সবচেয়ে বেশি প্রাসঙ্গিক বলে আমাদের কাছে মনে হচ্ছে। সুতরাং এইটাই আমার মনে হয় জিয়া রহমানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, কারণ তার আদর্শ দিয়ে, তার কর্ম দিয়ে আজকে বাংলাদেশকে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের মানুষ কিন্তু তাকে স্মরণ করছে। সুতরাং আপনি যে কথা বলছেন কেন হচ্ছে না, আসলে এটা হওয়া কোনোভাবেই সম্ভব। তবে আমরা যদি জিয়াউর রহমানের সেই আদর্শকে আমরা অনুসরণ করতে পারি, জিয়া রহমান কর্মযজ্ঞকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, এবং জিয়াউর রহমান যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমার মনে হয় আপনি যে কথাটি বলছেন জিয়াউর রহমানের সেই যে অসমাপ্ত কাজ সেটা আমরা বাস্তবায়ন করতে পারি। নিশ্চয়ই এবং আমরা সেইটাই মনে হয় তার আসলে প্রতি চাই শ্রদ্ধা যে দেখানোর তার মতো সবচেয়ে একজন নেতা কার্যকরী আবার উপায়। আসুক, বাংলাদেশকে সামনের দিনে এগিয়ে নিয়ে যাক। আম, সময়ের প্রয়োজনে আসলে আলোচনাটা এখানে শেষ করতে হচ্ছে। আমরা আলোচনা এই মুহূর্তে দর্শক করতে চাই আদ্দিন হাসপাতালের আসলে সর্বশেষ খবরাখবরগুলো নিয়ে। আমরা জানি যে স্বাস্থ্যমন্ত্রী আজকে সেখানে পরিদর্শন করেছেন এবং সেখানে একটি বেকারির সন্ধান পাওয়া গেছে এবং একই সাথে সেখানে বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে এবং গণমাধ্যম কর্মীদের উপর হামলাও চালিয়েছেন সেখানকার নিরাপত্তা কর্মীরা। আমাদের সাথে এরই মধ্যে অন্য সহকর্মীরাও যুক্ত হয়েছেন। নিবিড় সাহা, স্টাফ করেসপন্ডেন্ট স্টার নিউজের, এবং একই সাথে আছেন ডক্টর মোস্তাক হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আমরা কিছুক্ষণের মধ্যেই তাদের সাথে আলোচনা শুরু করতে পারবো আশা করি। কাগজি ভাই, আপনাকে দিয়ে যদি আলোচনাটা শুরু করি, একটি হাসপাতালে 6টি শিশুর মৃত্যু এবং সেটি অবশ্যই দুঃখজনক এবং কারণ জানা যাচ্ছে না এখনো। তদন্ত কমিটি 3 জুন পর্যন্ত সময় নিয়েছে। যে কোনো মৃত্যুই বেদনাদায়ক এবং যে 6টি শিশু মারা গেল, একেবারেই বলতে হবে যে এই মৃত্যুটা আইসিইউতে, তাহলে এখানে যখন মারা গেছে একেবারে শতভাগ ধরে নিতে হবে ওই হাসপাতাল কর্তৃপক্ষের নেগলিজেন্সি। এর বাইরে আপনি আর কোনো কিছু বলতে পারেন না, কেননা তারা তো নিবিড় পর্যবেক্ষণে আছে। যদি কোনো সমস্যা হতো তাহলে তো তাদের অভিভাবকদেরকে জানাতে পারতো। এই ধরুন যখন জানাইনি, আমরা এখনো পর্যন্ত যত মানে কথাবার্তা বা রিপোর্ট দেখতে পাচ্ছি, অভিভাবকদের কিন্তু জানানো হয়নি। তার যদি কোনো রকম কমপ্লিকেশন দেখা দেয় তাহলে তো তার অভিভাবকরা জানাবে, কিন্তু জানায়নি। সেই ক্ষেত্রে আমরা বলবো যে এই ঘটনাটা পুরাটাই হচ্ছে ওই কর্তৃপক্ষের, হাসপাতাল কর্তৃপক্ষের একেবারে নেগলিজেন্সি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এখন তো যে বিষয়গুলো দেখা যাচ্ছে সেগুলো তো আরও খারাপ অবস্থা। ওই আইসিইউর পাশে সেখানে বেকারি পাওয়া যাচ্ছে। একটা হসপিটালের মধ্যে বেকারি কিভাবে আসে? তারপরে আরও কিছু জিনিস এখনো পর্যন্ত তারা হয়তো বলতে পারছেন না, তবে সেখানে ওই ইঞ্জিনিয়ারদেরকেও কাজে লাগাচ্ছেন। আইসিইউতে কিভাবে গ্যাস লিকেজ হতে পারে, এটা তো স্বাভাবিক হলেও হতে পারে, কিন্তু মেইন ফোকাসটা আসা উচিত যে যদি হয়ও তাহলে তোমরা কেন ব্যবস্থা নিয়ে সেই শিশুদেরকে অন্য জায়গায় সরিয়ে নিলে না। আমার প্রশ্নটা হচ্ছে ওখানে যে অনেক সমস্যা হতে পারে আপনার যে চিকিৎসা বা যে কোনো জায়গায় তাদের নেগলিজেন্সি থাকতে পারে, কিন্তু শিশুদেরকে তো ওখান থেকে সরিয়ে নেওয়া যেত, বা ওই আইসিইউতে আরও যারা ছিল তাদেরকে সরিয়ে নেওয়া যেত, কিন্তু সেটা করা হয়নি। ভেন্টিলেশনের কারণেই তারা দম বন্ধ হয়ে তারা মারা গেছে। এবং শিশুরা যখন আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে তখন কিন্তু অভিভাবকরাও যে তাদের অ্যাটেন্ডেন্ট যারা ছিল, যে নার্স ডাক্তার, তাদের কাছেও গেছে, যে বলছে যে তাদের কাছে বলতে কি তাদেরকে ডাকাডাকি করছে, কিন্তু সারা রাতের মধ্যে তারা কাউকেই পায়নি। এটি একটা আসলে বড় ঘটনা যে সারা রাতই আসলে কিন্তু এই ঘটনাটা যখন ঘটলো, তাহলে এখানে কর্তৃপক্ষের বড় ধরনের নেগলিজেন্সি। এখানে আদ্দিন হাসপাতাল দীর্ঘদিন ধরে একটা বলা যায় এই মধ্যবিত্ত শ্রেণীর যে মধ্যবিত্ত যারা আছে তাদের চিকিৎসার জন্য, বিশেষ করে মাতৃসদন হিসাবে একটা বলবো আমি যে এটা খুব কাজ দিয়েছে। কিন্তু এই ঘটনার পরে তখন তো মনে হচ্ছে যে এর ভেতরেও অনেক মানে সংকট আছে। সেই সংকটগুলো তারা এতদিন পর্যন্ত কিভাবে জিয়ে রাখছে জানি না। এই ঘটনা না ঘটলে পরে তো আমরা বুঝতে পারতাম না যে এখানে সমস্যা আছে, সংকট আছে। কিন্তু তাদের তো চারিপাশ দিয়ে যেভাবে ওয়েল সিকিউরড বলতে গেলে আজকে যে ঘটনাটা ঘটছে, দেখেন তাদের লোকজন এসে সাংবাদিকদের উপরে পর্যন্ত তারা হামলা করছে। কতটা উদ্ধত্ত হলে পরে এই ঘটনাটা ঘটাইতে পারে তারা? মানে এমনিতেই 6 জন শিশুর জন্য তো তারা জবাবদিহি করবে,
সেইটা না করে তারা সাংবাদিকদের উপরে হামলা করছে যে তথ্যটা যাতে না পায়, এবং ওখানে তারা দেখতে গেছে যে বেকারি আসলে বেকারির উৎসটা কোথায়, বা তারা কিভাবে বেকারিটা চালায়, কিভাবে বেকারিতে এই কি বলে যে সমস্ত খাদ্যপণ্য যারা তৈরি করে এগুলো কিভাবে আসে, এটাই তো দেখতে গেছে এবং ক্যামেরা নিয়ে গেছে। তো সেখানে তাদের দেখতে না দিয়ে বরং তাদের উপরে উল্টা এখানে হামলা বরং চালানো আরো হলো। মানে ধোঁয়াশা আসলে তৈরি হলো বিষয়টি নিয়ে, বরং তাদের উপর আসলেই এক ধরনের সন্দেহের জায়গাটি প্রকট হচ্ছে। হ্যাঁ, সন্দেহের জায়গাগুলো আরো খুব বিপদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী নিবিড় সাহা, গণমাধ্যম কর্মী, এবং একই সাথে ডক্টর মোস্তাক হোসেন। আপনাকেও স্বাগত জানাই এবং ধন্যবাদ সময় দিয়েছেন। নিবিড় সাহা, আপনাকেও ধন্যবাদ। একটু বলবেন কি হয়েছিল আসলে স্বাস্থ্যমন্ত্রী চলে যাওয়ার পর? আপনারা তো সেখানে সংবাদ সংগ্রহের জন্য ছিলেন, তারপর কি ঘটনা আসলে সেখানে ঘটলো যে সেখানকার কর্মীরা আপনাদের উপর চড়াও হলো? দেখেন, আজকে প্রথম থেকে যদি বলি যে কি হয়েছিল, বিকেলের দিকে আমরা খবর পাই সেখানে একটি বেকারির সন্ধান পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী এবং তিনি আকস্মিকভাবে সেখানে পরিদর্শনে গিয়েছেন। এই সংবাদ পাওয়ার পর আমরা সংবাদ কর্মীরা যারা ছিলাম তারা সেখানে যাই এবং সেখানে গিয়ে আমরা আসলে প্রথমে বাধাপ্রাপ্ত হয়ে হাসপাতালে ঢোকার মুখে যে কয়েকটি গেট ছিল সবগুলোই বন্ধ করে রাখা হয়েছে এবং একটি গেট খোলা ছিল, সেটি দিয়েও আমাদের প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে, আমরা ভেতরে ঢুকতে পারিনি। পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী যখন হাসপাতাল থেকে বের হলেন তখন আমরা তার সাথে কথা বলি এবং পূর্ণাঙ্গ যে চিত্র এবং তার যে প্রতিক্রিয়া, তার প্রতিক্রিয়া আমরা সেখানে নেই। এবং এরপর আসলে আমরা যারা টেলিভিশনে কাজ করি আমাদের কিছুটা হলেও ভিজুয়ালের দরকার হয়। এর জন্য আমরা হাসপাতালে যারা, যেহেতু আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, নিরাপত্তা কর্মীরা যারা রয়েছে তাদেরকে আমরা অনুরোধ করি যে আমাদেরকে ভেতরে নিয়ে যান এবং কিংবা আপনি না পারলে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে যোগাযোগ করেন, তাদেরকে আমাদেরকে নিয়ে যেতে বলেন ভেতরে। এই অনুরোধটি করার পরে হাসপাতালের যারা কর্তৃপক্ষ রয়েছে সেরকম 2-3 জন কর্মকর্তা সেখানে আসেন এবং তারা আমাদের সাথে উল্টো আমাদেরকে দোষারোপ করেন যে আমরা তাদের কাজে বাধা প্রদান করছি, আমরা কেন ভেতরে যেতে চাইছি। এক পর্যায়ে আমরা হাসপাতালটির ডিজিকে আমরা কল দিই, তিনিও বলেন যে তিনি আসলে নিয়ে যেতে পারবেন না, কেন আমরা সেখানে ঢুকতে চাচ্ছি, এসব নানা অবান্তর প্রশ্ন আসলে করেন। যখন একটি বেকারি পাওয়া গেছে এবং এত বড় একটি দুর্ঘটনার পরে বেকারি পাওয়া গেছে, সেখানে আমরা কেন বেকারিতে যেতে চাইলাম, এজন্য এক পর্যায়ে তারা আমাদের উপরে ক্ষিপ্ত হন এবং এর কিছুক্ষণ পরে কয়েক মিনিটের ব্যবধানে আমরা দেখেছি যে সেখানে আমরা যখন মূল গেটের সামনে অর্থাৎ 1 নম্বর গেটের সামনে, সেখানে হাসপাতালটির নারী স্টাফ যারা রয়েছে, পরিচ্ছন্নতা কর্মী, তাদের এনে 20 থেকে 25 জনকে এনে আমাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় ঢাল হিসাবে। এক পর্যায়ে এটি নিয়ে আমরা যখন প্রতিবাদ জানাই, এরপর আসলে আমাদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষ যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন তারা আসলে আমাদেরকে একটি বিষয় বলেন যে তদন্তাধীন আছে, তারা আমাদের সাথে তদন্তাধীন কোনো বিষয় নিয়ে কথা বলতে পারবেন না। এক পর্যায়ে আমরা প্রশ্ন করি যে তদন্তাধীন বিষয়, কিন্তু আপনি যখন সাংবাদিকদের আটকানোর জন্য সামনে আপনাদের হাসপাতালের যারা স্টাফ রয়েছে তাদেরকে ঢাল হিসেবে দাঁড় করালেন, তাহলে তাদের কেন ঢাল হিসেবে দাঁড় করালেন? এই প্রশ্ন করার পরেও তিনি বারবার আমাদেরকে উত্তর দিয়েছেন যে তদন্তাধীন বিষয়, তদন্তের মধ্যে তারা কোনো কথা বলবে না। এটিকেও আসলে তারা তদন্তের মধ্যে নিয়ে আসতে চান, এমন বার্তা কিন্তু আমরা পেয়েছি। এরপরে আমরা বেশ কিছুক্ষণ দূরে আমরা কয়েকজন সহকর্মী অপেক্ষা করছি, হঠাৎ করে দেখলাম যে হাসপাতালের যারা কর্মচারীরা রয়েছেন, পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন, পাশাপাশি আমরা সিভিল পোশাকে বাইরের বেশ কয়েকজনকে দেখেছি যে আমাদের সহকর্মীদের ওপরে তারা আক্রমণ করে বসে। এবং এরপরে আমরা কি মনে হয় কেন হঠাৎ করে গণমাধ্যম কর্মীদের উপর এই ধরনের আচরণ তারা করছে? আমরা এই চিত্রটি কিন্তু আজকে শুধু না, আমরা গতকালও দেখেছি যে সাংবাদিকদের হাসপাতালের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আমার কাছে একদম মনে হয়েছে যে হাসপাতালের ভেতরের চিত্র যদি আমরা দেখাই তাহলে হয়তোবা তাদের আরো বড় কোনো বিপদ ঘটে যেতে পারে তাদের হাসপাতালের, যেটা তারা প্রকাশ করতে দিতে চাচ্ছে না। এই সাথে যদি আমি বলি, প্রথম দিন যখন 6 জন শিশুর মৃত্যু হয় এই হাসপাতালটিতে, তখন আমি সেই ওয়ার্ডে যাই এবং সেই কক্ষে দেয়ালে আমি বেশ কয়েকটি তেলাপোকা দেখতে পাই। একটি সেনসিটিভ ওয়ার্ড এবং শিশুদের জন্য বিশেষায়িত সেই ওয়ার্ডের ভেতরে এই কক্ষে যখন
তেলাপোকা থাকে তাহলে সেখানে আমরা বুঝে নিতেই পারি যে সেখানে আরো কিছু গাফিলতি আছে। নিরাপত্তার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি আসলে সেখানে গুরুত্ব দেওয়া হয়নি। আপনি আছেন আমাদের সাথে, ডক্টর মুস্তাক হোসেন, আপনার কাছে একটু আসতে চাই। নিশ্চয়ই আপনিও এর মধ্যে গণমাধ্যমের কাছ থেকে এই খবরটি জেনেছেন যে এই হাসপাতালে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আসলে সেটি বলা যায় এক ধরনের এই ক্ষেত্রে অবদান রেখেছেন যে একটি বেকারি যে পাওয়া গেছে, সেখানে যে একটি বেকারি পরিচালিত হতো একটা হাসপাতালের ভেতরে, এইটি আসলে বলা যায় এক ধরনের তো অবিশ্বাস্য ঘটনা। মানে এরকম একটা ঘটনা এই হাসপাতাল তো বলা হয় যে একদম বিশেষায়িত, বিশেষ করে সেখানে প্রসূতি মা এবং নবজাত শিশুদের জন্য আসলে হাসপাতালটি পরিচালিত হয় এবং নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছেন তারা আসলে সেখানে চিকিৎসাটা নিয়ে থাকেন। এইটিকে এই হাসপাতালের কর্তৃপক্ষের এই যে নিম্ন মধ্যবিত্তদের বা নিম্ন যারা কর্মজীবী মানুষ রয়েছেন তাদের প্রতি এক ধরনের অনেকটা দয়া দাক্ষিণ্য কিনা, যে কোনো রকমের চিকিৎসা সেবা দিয়ে গেলাম, তার জন্য যে আইসিইউ হোক, তার জন্য যে ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা উচিত এবং এমন কিছু সেখানে যাতে না থাকে যার জন্য রোগীদের বা শিশুদের কোনো ধরনের জীবন নাশের মতো ঘটনা ঘটে, যদিও আমরা জানি এখন সেই ঘটনা ঘটেছে। ধন্যবাদ। দেখুন, ঘটনাটার একটা নির্মোহ বৈজ্ঞানিক তদন্ত হওয়া দরকার। এই তদন্তের মধ্যে বিভিন্ন বিষয় আসবে। কোন একটা বিষয় নিয়ে যদি আমরা খুবই স্পর্শকাতর হয়ে যাই এবং সেটাকে আমরা এই কি বলে সোশ্যাল মিডিয়ার ভাষায় ভাইরাল করতে চাই, তাহলে কিন্তু তদন্তটা ক্ষতিগ্রস্ত হতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষের উচিত হয়নি গণমাধ্যম কর্মীদের সাথে এভাবে বাধা সৃষ্টি করা, এগুলো কিন্তু অবিশ্বাস তৈরি করে। হতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ কেন তাদের সেখানে যেতে দিচ্ছেন না সেটি ব্যাখ্যা করবার জন্য তাদের পেশাদার যোগাযোগ বিশেষজ্ঞ থাকা দরকার এবং সব সাংবাদিক না হলেও একজন দুজনকে নিয়ে তাদের বেকারির ভিতরে নিয়ে দেখানো উচিত ছিল যে আপনারা দল বেঁধে আসেন না, যদি কোনো জায়গা এরকম থাকে যে সন্দেহজনক সেই জায়গাটা কিন্তু সিল করে দেওয়ার নিয়ম। সেখানে অনেক মানুষ ঢোকা নিষেধ, এই কারণে আলামত নষ্ট হতে পারে বা ইচ্ছাকৃতভাবে কেউ ভিড় করে আলামত ধ্বংস করতে পারে। এই বিষয়টা যেহেতু হাসপাতাল কর্তৃপক্ষ পরিষ্কার ভাবে যদি না বলে, অথবা যারা এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিংবা আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ আছে তারা এইগুলো সাংবাদিকদের সাথে খুবই স্বচ্ছতার সাথে তাদের খোলামেলা থাকা উচিত। কারণ সাংবাদিকরা কিন্তু জনগণের পক্ষ থেকে জনগণের চোখ এবং কান হিসেবে তারা কাজ করে থাকেন। কাজে সাংবাদিকদেরকে যদি হাসপাতাল কর্তৃপক্ষ বা কোনো কর্তৃপক্ষ প্রতিপক্ষ মনে করেন তাহলে কিন্তু অবিশ্বাস তৈরি হয়। আমি জানি না যে বেকারির বিষয় নিয়ে আমি মন্তব্য করব না, আমি বিশেষজ্ঞ নই। বেকারির কারণে যদি কোনো গ্যাস লিকেজ হয়ে থাকে সেটা অবশ্যই যারা সংশ্লিষ্ট বিজ্ঞানী আছেন তারা সেটা বের করবেন। এখানে এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না। এবং আমাদের যারা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে কোনো একটা ক্লু পেলেই সেটা নিয়ে আমি জানি না তদন্তের নিয়ম কি, আমি কি সবগুলো মানুষের কাছে এই সন্দেহগুলো বলে জনগণকে আহ্বান জানাবো যে আপনারা আরো খুঁজে বের করুন? সেটা হতে পারে যদি একটা পাবলিক প্লেসে কোনো ঘটনা ঘটে সাধারণ মানুষেরও সাক্ষ্য নেওয়া হয়। কিন্তু যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আমার মনে হয় তাদেরকে একটা নির্মোহ তদন্ত করবার জন্য, এবং অবশ্যই সেটা হবে নিরপেক্ষ তদন্তের বিষয়টি যেহেতু আপনি বললেন, আপনার কাছে শুনে জানতেই চাই সেটি হচ্ছে যে এই বাচ্চারা আমরা যতটুকু জানি যে 1 দিন বা 3 দিন বয়সী সম্ভবত, মানে সদ্য জন্ম হয়েছে এবং 1 দিন বা 3 দিনের ভিতরে তাদের বয়স, এবং প্রথম দিন যখন তাদের মারা যাওয়ার খবরটি আসলো তখন হচ্ছে বলা হচ্ছিল যে ময়না তদন্ত অর্থাৎ পোস্টমর্টেম করার জন্য যাতে তারা কিভাবে মারা গেছে সেটি জানা যায়। কিন্তু পরিবার থেকে স্বাভাবিকভাবেই এটি একটি খুবই এমনিতেই মর্মান্তিক, তারপর যদি আবার এই ছোট বাচ্চার শরীর কাটাছেঁড়া করা হয় সেটি একটা বিষয় থাকে, তখন পরিবার থেকে সেই বিষয়টি নিষেধ করা হয়েছে। আমাদের সাথে আরেকজন বিশেষজ্ঞ আরেকদিন বলছিলেন যে এই পোস্টমর্টেম করা যদি না হয় তাহলে কি কারণে বাচ্চাগুলো মারা গেল সেইটি নির্ণয় করাটি একটু কঠিন হয়ে যাবে। হয়তো এই যে বাবা মাদের কাছ থেকে স্টেটমেন্ট নেওয়া বা এই ধরনের বা আনুষঙ্গিক অনেক কিছু তদন্ত করে হয়তো একটি জায়গায় যাওয়া হবে শেষ পর্যন্ত। আপনি আসলে এই জায়গায় আপনার কোনো পরামর্শ আছে কিনা যে পোস্টমর্টেমের এটাকে বাইরে রেখে কি ধরনের তদন্ত করলে পরে সঠিক বিষয়টি আসলে জানা যাবে? জি, আমাদের দেশের আমরা বাবা মারা
মৃত্যুর পরে আমাদের আর কোনো দাবি দেওয়া থাকে না, কাজেই পোস্টমর্টেমকে আমরা মনে করি যে মৃতদেহের অসম্মান করা হয়, কাটাছেঁড়া করা হয়। এই বিষয়টি আমাদের এই বিষয়ে আরো বেশি দায়িত্বশীল হওয়া দরকার। এখানে যারা মৃত্যুবরণ করেছেন যে শিশুরা, তারা হয়তো ফিরে আসবে না, কিন্তু ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে। পোস্টমর্টেম যদি নাও করা যেয়ে থাকে, আমরা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে যে পারিপার্শ্বিক যে সাক্ষ্য প্রমাণ আলামত আছে সেখান থেকেও কিন্তু সিদ্ধান্তে আসা যায়। যেমন ধরুন, মৃত্যুর পরে যদি কোনো কেউ তার মৃতদেহটা সরিয়ে ফেলে বা গায়েব করে ফেলে, তারপরেও কিন্তু সেই তদন্তটা চলে এবং সেই সমস্ত চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনা কিন্তু উদ্ঘাটিত হতে দেখেছি দেশে এবং বিদেশে। তবে এটা ঠিক যে আমাদের অভিভাবকদের আমরা অনুরোধ করবো যে এদের অস্বাভাবিক মৃত্যু যদি হয়, আপনারা পোস্টমর্টেম করা বা সেই মৃতদেহের কাছ থেকে কোনো নমুনা নিয়ে সংরক্ষণ করা। তবে ডিএনএ টেস্টের জন্য হয়তো নমুনা সংরক্ষণ এখন কেউ আপত্তি করে না, কিন্তু এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমরা দেখছি যে মৃত্যুবরণ করার পরে তার শরীরের কোনো টিস্যু বা রক্তের স্যাম্পল, সেটাও খুব একটা আপত্তি হচ্ছে না। কিন্তু পোস্টমর্টেম করার বিষয়ে এখনো আমাদের অভিভাবক খুবই সংবেদনশীল। আমার মনে হয় পোস্টমর্টেম না করতে পারলেও আমরা পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ আছে সেখান থেকে আমরা নিশ্চয়ই সিদ্ধান্তে পৌঁছতে পারবো। আমি মনে করি সকল পক্ষকেই এই তদন্তটা যেন সবার কাছে নিরপেক্ষ মনে হয়, সবার কাছে বৈজ্ঞানিক ভিত্তিতে করা হয়, সেটি আস্থা। এই জায়গায় এবি মোশাররফ হোসেন, আপনার কাছে আমি একটু জানতে চাই, এই যে তদন্ত, আমরা আসলে আমাদের অতীতে বিভিন্ন ঘটনায় বা এই স্বাস্থ্যসেবারই নানা ঘটনায় আসলে অতীতের যে ঘটনাগুলো সামনে আসে, যে তদন্ত হয়, কমিটি হয়, সময় বাড়ে, কিন্তু শেষ পর্যন্ত আসলে কেউই জানে না এবং নানা ঘটনার ভিড়ে সেই খবরগুলো হারিয়েও যায়। এবার সবাই আসলে খুব আশা করে আছে, কারণ এমনিতেই আমরা দেখছি যে প্রতিদিনই হামে আক্রান্ত হয়ে শিশুরা মারা যাচ্ছে। সেখানে যখন আবারও অন্যভাবে শিশু মারা যাওয়ার খবর আসে, তখন সেটি সাধারণ মানুষের ভিতরে এক ধরনের আবেগের জায়গাও তৈরি হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রকাশিত যেন হয় এবং একই সাথে সুষ্ঠু তদন্ত হয়। যারা দোষী, এই যে হাসপাতাল কর্তৃপক্ষের এমনিতেই তদন্তের মাঝে নানা রকম খবরে আসলে বোঝাই যাচ্ছে যে তাদের গাফলতির পরিমাণটি বেশিই ছিল। সেই জায়গায় হাসপাতালকে বন্ধ করে দেওয়া অথবা আইনের আওতায় নিয়ে আসা, মানে কি ধরনের শাস্তি হতে পারে এবং আপনারা সেই ক্ষেত্রে কতটা সচেতন? না, এখানে আমি মনে করি আজকে বিশেষ করে হামের টিকার অভাবে যেভাবে শিশু মারা যাচ্ছে, এটা কিন্তু আমাদের জাতির জন্য একটি লজ্জা। কারণ আমাদের যারা নেতৃত্বে ছিল, তারা আমি মনে করি নেতৃত্ব সুলভ সেই দায়িত্ব তারা পালন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, বিশেষ করে বিগত ইউনূস সরকার। কিন্তু এখন আলদিন হাসপাতালে যে ঘটনাটি ঘটেছে, এটা নিশ্চয়ই কারো আমাদের কাম্য না। আমি মনে করি যে কথাটি আমাদের ডাক্তার মোস্তাক হোসেন বলেছেন, যে তদন্তের প্রতি আমাদের আস্থা থাকা উচিত। এবং আপনি যে কথাটি বলেছেন যে এটা বাংলাদেশে কিন্তু একটা কালচার হয়ে দাঁড়িয়েছে যে তদন্তের রিপোর্ট কখনো আলোর মুখ দেখে না। আমরা মনে করি আমরা তো পরিবর্তনের মাধ্যমে এগিয়ে যাচ্ছি এবং আমরা চাই অতীতের যে আমাদের ভুল ভ্রান্তি যা কিছু আমাদের ছিল, এগুলিকে কাটিয়ে আমরা নতুন ভাবে যাত্রা শুরু করি। আমার মনে হয় আমরা সবাই যদি সচেতন থাকি এবং সবাই যদি প্রতিবাদ মুখর থাকি, আমার মনে হয় তদন্ত কমিটির রিপোর্ট দেওয়া ছাড়া কোনো বিকল্প থাকবে না। সুতরাং আমরা আশা করব এই তদন্ত কমিটির রিপোর্ট হবে। এবং আরেকটি ব্যাপার, যে আপনারা জানেন যে আমি একজন সংসদ সদস্য, আমরা এই বিগত যে বাজেটটি গিয়েছে, আমরা দেখেছি যে বাংলাদেশের প্রত্যেকটি মাননীয় সংসদ সদস্যরা তার এলাকার হাসপাতাল সম্পর্কে মানে নানা ধরনের ক্ষোভ প্রকাশ করেছে। সেখানে ডাক্তার নাই, অবকাঠামো নাই, ঔষধ নাই, ট্রিটমেন্ট নাই। আমার মনে হয় স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে আমাদের নতুন করে ভাবার সময় এসেছে। আমরা যদি এই জায়গাটাকে নজর দিতে পারি, এখানে মোস্তাক ভাইও আছে, আমি জানি যে সে স্বাস্থ্য নিয়ে কাজ করেন। আমার মনে হয় এই ক্ষেত্রে যদি আমরা একটু সচেতন হই, আমরা মনে হয় এই অবস্থা থেকে আমাদের উত্তরণ করা আগামী দিনে সম্ভব হবে। সংসদ সদস্য যে মোশাররফ, একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে আমাদের কিন্তু এমন অবস্থা আছে অনেক জায়গায়, এমনকি জেলা পর্যায়ের হসপিটালগুলোতে আমাদের আইসিইউ সাপোর্ট ওরকম নেই যেখানে আমাদের রোগীদের ভালো সেবা পেতে পারে। এরপরে উপজেলা লেভেলে আপনি যেটা বললেন একেবারেই শতভাগ সত্য, এমপিরা বলেছেন যে উপজেলা লেভেলে হাসপাতালগুলোতে ডাক্তার থাকতে চায় না, থাকে না, ডাক্তারের খুবই অভাব হয়।
তো এইটা তো হয় এই কারণে যে সব ডাক্তার এসে হয় ঢাকা না হলে জেলা শহরে থাকতে চায়, তাদের তো সেই সুযোগ সুবিধাটা আগে নিশ্চিত করতে হবে। সেই সুযোগ সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে আপনারা সংসদ সদস্যরা কি ধরনের উদ্যোগ নেবেন এটা একটু বলেন। না কারুজি ভাই, আপনি দেখবেন আমি কিন্তু বলেছি, আমি কিন্তু ব্যক্তিগত কারো কথা বলিনি, আমি কিন্তু বাংলাদেশের 300 রাইট, আমি সদস্যের মধ্যে ওইটাই বলতেছি, সব সংসদ সদস্যের মতো 300 সংসদ সদস্যের মধ্যে আমার মনে হয় 2-1 ব্যক্তি রেখে সবাই কিন্তু তার এলাকার স্বাস্থ্য সমস্যার কথা তুলে ধরেছে। ডাক্তার নাই, পরিচ্ছন্ন কর্মী নাই, ওখানে ওই অপারেশন করার মতো কোনো অবস্থায় অনেক জায়গায় যন্ত্রপাতি আছে, সেগুলি ব্যবহারের মতো কোনো পরিবেশ নাই। এটা কিন্তু বাস্তবতা। এখন এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে যেতে হবে এবং আমাদের যারা সম্মানিত ডাক্তার আছেন তাদেরকেও কিন্তু মফস্বলে বলেন বা উপজেলা পর্যায়ে থাকার মতো একটা মানসিকতা তৈরি হতে হবে। সবাই ঢাকা থাকেন, তাহলে বাংলাদেশের এই চিকিৎসা সেবাটা আপনি কিভাবে দেবেন? অথবা তার পরিবার নিজে থাকে উপজেলায় বা অন্য জায়গায়, পরিবার থাকে ঢাকা, তার প্রতিনিয়ত ঢাকা ছুটে আসতে হয়। এই জায়গাগুলি নিয়ে আমাদের কিন্তু কাজ করার যথেষ্ট সুযোগ আছে এবং যারা আমাদের এই যে স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ তারাও কিন্তু আমার মনে হয় যদি আমরা এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে সব জায়গায় ছড়িয়ে দিতে পারি তাহলে আমার মনে হয় এই অবস্থা থেকে আমাদের এই সংকট থেকে আমরা অনেকটা বের হতে পারবো। সেখানে সরকারকে অনেক কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে এবং যারা আমাদের এই বিশেষ করে দেখেন আলদিন হাসপাতাল, এটা কিন্তু একটা বেসরকারি হাসপাতাল, হয়তো এইটার ব্যাপারে তদারকি করার মতো গভর্নমেন্টের সেই অবস্থাও থাকে না। এর আগে আমরা অন্য বেশ কয়েকটি হাসপাতালে দেখেছিলাম এই ধরনের নানা সংকট, কিন্তু আমরা শুধু সংকটগুলি দেখি, এগুলি পরবর্তীতে কিভাবে সমাধান হবে এই ধরনের কোনো আপনি যেহেতু আলদিন হাসপাতালের এই বিষয়টি উল্লেখ করলেন যে একই রকম ভাবে তো আসলে শহরের আমরা অলিতে গলিতে এরকম নানা ধরনের ছোটখাটো ক্লিনিক, নানা ধরনের হাসপাতালের নাম দিয়ে আমরা দেখি একটা বিল্ডিং এর মধ্যে 3-4 তলা করে তারা বিভিন্ন ডাক্তারদের নেম প্লেট দিয়ে একজন ফার্মাসিস্ট একেবারে অপারেশন করে যাচ্ছে। এই যে বিষয়গুলো হয়তো সামনের এই হাসপাতালের ঘটনার কারণে আমরা এটিকে সামনে নিয়ে আসছি, কিন্তু সারা বছরে কিন্তু কোথাও না কোথাও এই ধরনের খবর আসে যে একটি বেসরকারি হাসপাতাল বা উমুক একটা জায়গায় ক্লিনিকে রোগীর মৃত্যু হয়েছে। এই বিষয়গুলো এখন থেকে আসলে নজরদারি আপনারা বাড়াবেন কিনা, মানে সরকারের পরিকল্পনার জায়গায় বিষয়টি কি গুরুত্ব দেওয়া হবে কিনা? না, অবশ্যই গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনি দেখছেন আমাদের স্বাস্থ্য বিভাগে যারা কাজ করে, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়, সেখানে আমাদের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, অন্যান্যরা কিন্তু প্রতিনিয়ত এখন সারা বাংলাদেশ ট্যুর করছে। তারা কি খাবার দেওয়া হচ্ছে সেটা দেখা হচ্ছে, ডাক্তারের উপস্থিতি আছে কিনা দেখা হচ্ছে, তাদের বিরুদ্ধে স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এখন এটা হলো নাগরিক হিসাবে এটা আমাদের কিন্তু একটা দায়িত্ব আছে, কারণ আপনি দেখেন বাংলাদেশে যে পরিমাণ জনসংখ্যা, যে পরিমাণ ডাক্তার দেওয়া দরকার সেইটাও কিন্তু রাষ্ট্র দিতে পারছে না। সুতরাং এখানে সংকট কিন্তু বহুমাত্রিক। আর এই সংকটেরই আসলে বেশ কিছু বলা যায় অসাধু ব্যবসায়ী আমরা বলতে পারবো, এটা এক ধরনের এখন ব্যবসাতে পরিণত হয়ে গেছে। তারা আসলে এই ধরনের নামধারী বেশ কিছু ক্লিনিকের নাম করে রোগীদের যেমন ভোগান্তি, একই সাথে হচ্ছে অর্থ আসলে অপচয় হয়। আমরা আলোচনা করতে থাকবো, তবে বিরতির পর আপনারা সবাই আমাদের সাথে আছেন। দর্শক, বিরতির পর আবারও কথা হবে জার্নালে। ধন্যবাদ দর্শক, আবার আমন্ত্রণ ৭১ জার্নালে। আমরা আলদিন হাসপাতালের নবজাতক মারা যাওয়ার খবরটি নিয়ে আলোচনা করছিলাম। আমরা এর মধ্যে যেহেতু আমাদের গণমাধ্যম কর্মী নিবিড় সাহা আছেন, তার কাছে আবার একটু আসতে চাই। নিবিড়, যেহেতু এই সংবাদের জন্য আপনি বেশ কয়েকদিন ধরেই সেখানে পর্যবেক্ষণ করেছেন হাসপাতালটি, হাসপাতালের সেখানকার রোগী, সেখানকার পরিবেশ নিয়ে আসলে কি ধরনের চিত্র আপনার সামনে আসলে এসেছে এই ঘটনার বাইরে, যদি আলদিন হাসপাতালকে নিয়ে আপনাকে মন্তব্য করতে বলি? প্রথমত, ঘটনা যেদিন ঘটে সেদিন আমরা যখন সেই পোস্ট অপারেটিভ রুমে যাই, ওই রুমে যাই, সেখানে প্রথমে দেয়ালে আমার চোখে পড়ে তেলাপোকা। আমি শুধু একটি না, 1 থেকে 3টি তেলাপোকা আমি অন্তত দেখেছি যারা দেয়ালে ঘোরাঘুরি করছে। পাশাপাশি সেই রুমে যে উদ্ভট গন্ধ ছিল, সেই গন্ধ কিন্তু আমাদের নাকে এসেছে, যেখানে আসলে আমরা প্রাপ্তবয়স্ক আমাদেরই আসলে টিকে থাকা দায়, বারবার বমি আসছিল, সেই গন্ধ ছিল। পাশাপাশি যেখানে সেখানে ময়লা আবর্জনা পড়ে থাকা, সেটিও কিন্তু আমাদের চোখে পড়েছে। পাশাপাশি আজকে স্বাস্থ্যমন্ত্রী যে বেকারির কথা বলেছেন, সেখানেও কিন্তু তিনি উল্লেখ করেছেন যে সেই বেকারিতেও কিন্তু ময়লা ছিল।
এর পাশাপাশি যে 6টি বাচ্চা মারা গেছে, আমি একটি পরিবারকে নিয়ে আমি কাজ করেছি এবং সেই পরিবারের যমজ বাচ্চা ছিল, সেই 2 যমজ বাচ্চাই কিন্তু আসলে এই ঘটনায় মারা গেছে এবং এই ঘটনায় 6 জনের জায়গায় 7 জন হতে পারতো। কেননা সেই যে যমজ বাচ্চা, তাদের পরিবারের সাথে আরো এক নারী সদস্য ছিল, তিনি তার সন্তানকে নিয়েছিলেন, 2 বছরের সন্তানকে নিয়ে। এই ঘটনাটি যখন ঘটে তখন তার 2 বছরের বাচ্চা, তারও সাফোকেশন শুরু হয়, এক পর্যায়ে সেও বমি করতে শুরু করে। সে নিজে আমাকে ঘটনাগুলো বলেছে। কাজে আসলে হাসপাতালের পরিবেশ নিয়ে বলতে চাইলে কিন্তু আসলে বাইরে থেকে আমাদেরকে হয়তো বা অনেক কিছু দেখতে দেয়া হয় না, কিংবা আমাদেরকেও কিন্তু ক্যামেরা নিয়ে সচরাচর হাসপাতালটিতে প্রবেশ করতে দেয়া হয় না, কিংবা আমরা এতদিন প্রবেশ করিনি। কিন্তু এই 6 জন শিশুর মারা যাওয়ার পরে আমরা যে চিত্রটি দেখছি ভেতরে গিয়ে, যে খুবই অস্বাস্থ্যকর একটি পরিবেশ আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বা সিটিটিসি, তারা কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ নিয়ে কিন্তু তারা আসলে কাজ করেন। সেই কাউন্টার টেরোরিজম ইউনিটের একজন পরিদর্শক, তিনিও ঘটনার দিন সেখানে পরিদর্শন করেছেন। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে এইখানকার পরিবেশ নিয়ে, কিংবা এইখানে যে গন্ধ, তীব্র ঝাঁঝালো গন্ধ, সে গন্ধ নিয়ে তার মন্তব্য জানতে চেয়েছিলাম। তিনি বলেছেন যে এই যে গন্ধ, এই যে পরিবেশ, সেটি কোনো সুস্থ পরিবেশ হতে পারে না। অর্থাৎ একজন দায়িত্বশীল কর্মকর্তা তিনিও কিন্তু আমাকে বললেন যে এইটি কোনো সুস্থ পরিবেশ হতে পারে না। কাজেই এই এত জায়গা থেকে এত মন্তব্যের পরে আসলে বোঝাই যায় যে এই যে আদ্দিন হাসপাতাল, সেখানকার পরিবেশ আসলে কেমন ছিল। কাকুজি ভাই, এই ধরনের একটি পরিবেশের ভিতরে একটি হাসপাতাল, ঘটনা যদি না হতো তাহলে হয়তো এখন কেউ জানতে পারতো না, কেউ জানতে পারতো না। তার কারণ হলো আদ্দিন হাসপাতাল সম্পর্কে এত মানে মুখে মুখে ছড়ায়, যেটা চারিদিকেই ছড়িয়ে পড়ছে যে সেখানে খুব ভালো ট্রিটমেন্ট হয় কম খরচে। সবচেয়ে বড় যে এটাকে গুরুত্ব দেওয়া হয় যে কম খরচে ভালো ট্রিটমেন্ট হয়। তা এইটা, এবং শুধু ঢাকাতে না, ঢাকার বাইরে তাদের তো আরো চেইন হসপিটাল অনেক জায়গায় আছে। তো এইখানে যেহেতু মানে সবচেয়ে এই মিডিয়া, তারপরে সচেতন মানুষের নাকের ডগায় এই ধরনের ঘটনা যদি ঘটে, তাহলে ওই চেইন যে হসপিটালগুলো আছে, তাহলে সেইগুলোর অবস্থাটা কি? এখন কিন্তু সময় এসেছে তাদের প্রত্যেকটা হসপিটাল এখন চেক করার দরকার, তদন্ত করার দরকার। আর নিবিড় যে কথাটা বলল যে প্রথম দিনেই যখন দেখলো যে আইসিইউতে তেলাপোকা থাকা, এটা কত মারাত্মক, এবং বাচ্চারা যেখানে নবজাতক, একেবারে 1-2 দিনের শিশু যেখানে থাকছে, সেই জায়গাটা তারা একেবারে অবহেলায় রেখেছে। হ্যাঁ, কিন্তু টাকা পয়সা যেটা নেওয়ার, আইসিইউর ফিস তো তারা করছে না, মাইনাস করছে না, কোনো কিছু না, সেটা তো তাদেরকে দিতেই হচ্ছে। হয়তো এরা মারা গেছে, তখন এই কি করতো আমি জানি না, হয়তো চোখে যদি না পড়তো তবুও দেখা যেত যে এই শিশুর অভিভাবকদের কাছ থেকে আইসিইউর এই টাকাটা কিন্তু নিয়ে নেওয়া হতো। আমরা তো অনেক জায়গায় অনেক রিপোর্ট আমরা পাই যে কোনো মতে অপারেশনের নাম করে যদি ওটিতে ঢুকানো হয়ে যায়, ব্যাস ওটির যত রিপোর্ট হোক, কারণ পেশেন্ট বেঁচে বের হলো নাকি মরা বের হলো, এইটা আর তারা দেখায় না। এটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা নিয়ে যে আমাদের এখানে ব্যবসা হয়, বাণিজ্য হয়, এক ধরনের অনৈতিক বাণিজ্য। এই বাণিজ্যটা কিন্তুই দেখতে হবে এখন, সরকারকেও দেখতে হবে, এবং সরকারের যেহেতু এখন হেলথ সেক্টর এটা দেখতে চাচ্ছে, দেখছে, তদন্ত করে তাদেরকে এই জিনিসটা বের করতে হবে যে চিকিৎসা নিয়ে এই ধরনের অনৈতিক ব্যবসা কিন্তু মানুষ কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। অবশ্যই। একই সাথে একটু জানতে চাই ডক্টর মোস্তাক হোসেন আপনার কাছে, সেটি হচ্ছে আইনি প্রক্রিয়াটি আসলে কি হলে পরে আপনার কাছে মনে হয় যে সামনে এভাবে কেউ চিকিৎসা সেবার নামে ব্যবসা আসলে করবে না? জি, হাসপাতাল পরিচালনার জন্য স্বাস্থ্য বিভাগের কতগুলো নিয়ম কানুন আছে। স্বাস্থ্য দপ্তরের হাসপাতাল এবং ক্লিনিক ডাইরেক্টর অফিস থেকে সেই নিয়মগুলো দেখা উচিত। এছাড়াও প্রত্যেকটা বিল্ডিং এ যেখানে অনেক মানুষ থাকে, সেবামূলক কাজ দেওয়া হয়, সেখানে ফায়ার অ্যান্ড সেফটি কতগুলো রুল আছে। এটা ফায়ার ব্রিগেড তাদের ম্যানুয়ালে আছে যে একটা ভবনে কতজন মানুষ থাকতে পারে, তার বিদ্যুতের সংযোগ কিভাবে হবে,
তার ভেন্টিলেশন কিভাবে হবে, আগুন লাগলে এই কোথাও মাঝে থেকে একটু বেরিয়ে যাওয়ার আপনাকে রাস্তা আছে তথ্যটি কিনা। জানিয়ে রাখি, আমাদের সহকর্মী আমাদেরকে জানিয়েছেন যে নাদিয়া শারমিন জানিয়েছেন যে এই 6টি শিশু মারা গেছে তার পরিবারের কাছ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ তারা হচ্ছে চার্জ নিয়েছে, ফি নিয়েছে তারা, অর্থাৎ এই এখানে মানে বিষয়টি তো, ছাড় দেয়নি, দেয়নি। তারা ছাড় দেয়নি। সরকারের কাছে অনেকে আহ্বান জানিয়েছিল যে তাদেরকে মওকুফ করা হয়। আশা করি সরকারের স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে খোঁজ নেবেন, কারণ তারাও বলেছেন যে এদের সমস্ত কিছু খরচ যেন তাদেরকে নিজেরা পরিবারকে বহন করতে না হয়, এটা সরকার এবং কর্তৃপক্ষ মিলে এই বিষয়টি দ্রুত সুরাহা করবেন, সেটা আমরা আশা করি। শুধু তাই না, যে আরো যে তাদের একটা ক্ষতিপূরণ তো দেওয়া সম্ভব না, যতখানি একটা দেওয়া যায় তাদের মনকে প্রবোধ দেওয়ার জন্য, বা আমাদের নিয়মও আছে, আমাদের এই ধরনের দুর্ঘটনায় কোনো শিশু মৃত্যুবরণ করলে যে যার জন্য তারা দায়ী না, এই বিষয়ে সরকারেরও কিন্তু আইন আছে। এটা সমাজ কল্যাণ বিভাগ বা ফায়ার সার্ভিস, হোম মিনিস্ট্রি, সেসব আইনগুলো খতিয়ে দেখা যেতে পারে। মাননীয় সংসদ সদস্য যারা মোশাররফ হোসেন দৃষ্টি আকর্ষণ করছি, তিনিও যেন এই বিষয়টি খোঁজ খবর রাখেন। এই ক্ষেত্রে কিভাবে আমার একটা প্রশ্ন ছিল মুশতাক ভাই, একটু প্রশ্নটা হচ্ছে, আপনি ওই যে আগের স্লটে একটু বলছিলেন যে এই ঘটনার পরিপূর্ণভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে যেভাবেই হোক না কেন নির্মোহ একটা তদন্ত হওয়া দরকার। তাহলে এখানে আপনার পোস্টমর্টেম যেটা সবচেয়ে বড় আলামত, সেই পোস্টমর্টেম ছাড়া কি এই বৈজ্ঞানিক তদন্ত সম্ভব? সেটা খুব একটু জটিল হয়ে যায়। তবে এক্ষেত্রেও বিধান আছে, যদি একান্তই আপনার পোস্টমর্টেম করতে হয়, শিশুর পরিবার যদি এগ্রি করে, তাদের আদালতের নির্দেশে গোরস্থান থেকেও আমরা সেই তাদের মরদেহ সম্মানের সাথে রিকভার করে সেখান থেকে নমুনা নেওয়া যেতে পারে। আর পারিপার্শ্বিক যে সাক্ষ্য আছে, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, সেগুলো তো আছেই। সেক্ষেত্রে সবগুলোই খতিয়ে দেখা উচিত। এটা যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের মতামতের উপর নির্ভর করছে যে আমরা এই লাশগুলো আমাদের পুনরায় উত্তোলন করা প্রয়োজন কি প্রয়োজন না, নাকি যে সমস্ত আলামত ইতিমধ্যে আমরা পেয়েছি তাতেই আমাদের কাজ চলবে, তারা সেটা বলতে পারে। তো উদ্দেশ্য হচ্ছে, আপনি একজন বলছিলেন যে এর আগে নিবিড় সাহেব বলছিলেন যে শুধুমাত্র 8 দিন হাসপাতাল না, আমাদের সকল সরকারি বেসরকারি হাসপাতালের এই যে নিরাপত্তার দিকটা, আমাদের যে বৈদ্যুতিক সংযোগ, ইলেকট্রনিক যন্ত্রপাতি, আমাদের ফায়ার এক্সিট, এগুলো আছে কিনা, সবগুলোতেই কিন্তু আমাদেরকে এক এক করে করা উচিত। কারণ এটা একটা অ্যালার্ম। আপনি হাসপাতালে ঘটনাটা একটা আমাদের সতর্ক সংকেত। আমরা সমস্ত হাসপাতাল, সরকারি হোক বেসরকারি হোক, আমাদেরকে দেখা দরকার যে আমরা নিয়ম কানুনগুলো মেনে চলছি কিনা, এবং কোনো দুর্ঘটনা ঘটার মতো কোনো অবস্থা আছে কিনা, যন্ত্রপাতিগুলো ঠিক আছে কিনা, সেগুলো নিয়মিত সার্ভিসিং করা হয়েছে কিনা, সেগুলোর মেয়াদ কতদিন, সেগুলো কোনো গ্যাস লিক করছে কিনা, এগুলো কিন্তু আমাদের অতি দ্রুতই এই কাজগুলো সমস্ত হাসপাতালে করা দরকার, যেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, হৃদয় বিদারক ঘটনা যেন আমাদের এইভাবে দেখতে না। আপনি হয়তো পোস্টমর্টমের কথাটা বলছিলেন, কিন্তু যেটি আসলে আমাদের সহকর্মীর মাধ্যমে আমরা তথ্যটি জানলাম যে এই 6 পরিবারের কাছ থেকেও হাসপাতাল তাদের যেই হাসপাতালের যেই টাকা চার্জ সেটি তারা নেয়নি। সরকার যদিও বলেছে যে এই বিষয়ে তাদেরকে যেন মওকুফ করা হয়। আমরা একটু আসতেই চাই মোশাররফ হোসেন আপনার কাছে, সরকারের এই মানে অনুরোধকে উপেক্ষা করে এই, কারণ আমরা জানি যে এটি আসলে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের সদস্য, তারাই আসলে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসেন। এত বড় ঘটনার পর তাদের কাছ থেকে সেই চার্জটা না নেওয়ার যে অনুরোধ জানানো হয়েছিল, সেটি যখন তারা শুনেনি, তাহলে তাদেরকে আনা কি যাবে আইনের আওতায়? তাদেরকে শেষ পর্যন্ত আমরা শাস্তির কোনো রকম কাঠগড়ে দাঁড় হতে দেখব? না, আসলে আইনের ঊর্ধ্বে তো কেউ না। যদি আমাদের সদিচ্ছা থাকে, আমাদের আইন কানুন যদি সঠিকভাবে প্রয়োগ করা হয়, অবশ্যই শাস্তির আওতায় আনা যাবে না কেন? তবে আমি একটু মোস্তাক ভাইয়ের সাথে একটা জিনিস যোগ করতে চাই। আপনার মনে আছে যে, আমার মনে হয় হয়তো 1 বছর বা 1.5 বছর আগে বেইলি রোডে একটা রেস্তোরাঁয় কিন্তু আগুন লেগে প্রায় 45 না 46 জন লোক মারা গেল। আমরা দেখি একটা যে কোনো বিল্ডিং করলে তার পয়সা নিষ্কাশন ব্যবস্থা, তার বিদ্যুৎ লাইন, তার পানির লাইন, গ্যাস, এগুলি 8টা থেকে প্রায় 12টা প্রতিষ্ঠানের ছাড়পত্র নিতে হয়।
তা আমি একটু জানতে চাই, আমি জানি যে মোস্তাক ভাই দীর্ঘদিন ধরে স্বাস্থ্য এর সাথে কাজ করে, যে একটা হাসপাতাল করতে হলে তো নিশ্চয়ই এই ধরনের শর্তগুলি পূরণ তাদের করতে হয়, বরং হাসপাতাল আরো সংবেদনশীল। সেক্ষেত্রে কি আমার এখানে মনে করো দুর্বলতা ছিল কিনা, এই ব্যাপারে মোস্তাক ভাই কোনো ধারণা দিতে পারে কিনা আমাদের? এটা তো যখন হাসপাতালে অনুমোদন নেওয়া হয় তখনই সেটা দেখার কথা, এবং বছর বছর কিন্তু সেটা লাইসেন্সটা রিনিউ করতে হয়। রিনিউ করবার সময় এগুলো আবার দেখা হয় যে সমস্ত শর্তে তারা হাসপাতাল করেছে সেগুলো এখনো তারা মেনে চলছে কিনা। এগুলোই কিন্তু তদন্তের আওতায় আসবে। তদন্তের আওতায় আসলে আপনি আমাদের লাইসেন্স হাসপাতাল রিনিউর কথা বলছিলেন, নিবিড় সাহা, লাইসেন্স কি রিনিউ আছে তাদের, জানেন কিনা এই বিষয়ে? এখানে এই বিষয়ে আসলে ফায়ার সার্ভিসের সাথে আমাদের কথা হয়নি, যার কারণে এই বিষয়টি আমার এখন পর্যন্ত অজানা। ধন্যবাদ। আলোচনা আসলে শেষ করতেই হবে এই মুহূর্তে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। আগামীতে নিশ্চয়ই আবারও কথা হবে। দর্শক, বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর নিশ্চয়ই আবার আলোচনায় যুক্ত হবেন। দর্শক, আমরা এবার দেশের খবরের বাইরের খবর নিয়ে আলোচনা করব, এবং স্বাভাবিকভাবে আলোচনার প্রসঙ্গটি হচ্ছে ইরান যুদ্ধ নিয়ে। যুদ্ধবিরতি চলছে, তার মাঝে আমরা দেখেছি বিক্ষিপ্তভাবে হামলা হচ্ছে, আলোচনা হচ্ছে, চীন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হচ্ছে, ইরান শর্ত দিচ্ছে, ট্রাম্পও শর্ত দিচ্ছে, এরকম নানা রকম বিষয়ের মধ্যে আসলে আটকে আছে। এই যুদ্ধটি সামনের দিনে চলবে নাকি চলবে না, এই যুদ্ধ চলবে কি চলবে না, বা ট্রাম্প এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে কি না, এইটা এখন নানামুখী জটিলতার মধ্যেই পড়ে গেছে, আটকে গেছে। তো ট্রাম্পের কথা এখন বিশ্বাসযোগ্য নেই। কিন্তু উনি সকালে যদি বলেন যে যুদ্ধবিরতি একেবারে আমরা চুক্তিতে উপনীত হয়েছি, আবার কিছুক্ষণ পরে বলে যে ইরান একেবারে মরিয়া হয়ে রয়েছে যে আমাদের সঙ্গে চুক্তিতে উপনীত হতে চাচ্ছে, কিন্তু সব কিছু ঘুরে ফিরে এক জায়গায় যেয়ে আটকে যায়, যে বারবার বলছে তাদেরকে ইউরেনিয়ামটা দিয়ে দিতে হবে, তারা কথা দিতে হবে বা চুক্তিতে সই করতে হবে এমনভাবে যে ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। এই যে মানে নানামুখী জটিলতার মধ্যে আছে, এবং আমেরিকা কিন্তু অনেক পথ পাড়ি দিয়ে যে তারপর ইরানের সঙ্গে ওখানে যুদ্ধ করতে হচ্ছে। তো সেই জায়গায় আমরা ইতিপূর্বে দেখলাম যে বেশ কিছু জায়গায় তাদের গোয়েন্দা রিপোর্টে বলছিল যে ইরানের সঙ্গে এই মুহূর্তে যুদ্ধে জড়িয়ে যাওয়াটা ঠিক হবে না, কিন্তু ট্রাম্প আবার বলে যে নেতানিয়াহুর কথা মতোই সে এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। এই বিষয়গুলো নিয়েও তাদের মধ্যে তাদের যে নিরাপত্তা প্রধান ছিল তিনিও পদত্যাগ করে ফেলছেন, যে শুধুমাত্র ট্রাম্পের সঙ্গে তাদের কোনো কথায় আর মিলছে না। এখন ট্রাম্পের কথাই মিলছে না, সিনেটেও তার বেশ কিছু বিরোধী পক্ষ দাঁড়ায় গেছে, কিন্তু যুদ্ধ তো সেই জায়গায় আছে। যদিও বলছে যে 60 দিনের আবার যুদ্ধবিরতির কথা বলছে, কিন্তু ইরান আমেরিকা কিন্তু সেই হরমুজ প্রণালীতেও হামলা করেছে, আবার ইরানেও হামলা করেছে, পাল্টা ইরানও কিন্তু আবার হামলা কুয়েতেও করছে, এবং কয়েক ঝাঁক দেখলাম যে ক্ষেপণাস্ত্র তারা নিক্ষেপ করছে আমেরিকার উপরে। তাহলে যুদ্ধ পাল্টা মানে কি হামলা পাল্টা হামলা, এটা কিন্তু চলছে। এখানে আমরা বলতে পারি না যে বন্ধ হয়ে গেছে। তো এটা কারোর জন্য আসলে সুখকর নয়। যে মুহূর্তে হামলা হয় সঙ্গে সঙ্গে তেলের দাম বেড়ে যায়, আর তেলের দাম বেড়ে যাওয়া মানেই হচ্ছে সারা পৃথিবীর অর্থনৈতিক পরিস্থিতির উপরে এক ধরনের প্রভাব পড়ে। সেই প্রভাবটা সেখান থেকে উত্তরণ ঘটানোর একমাত্র ব্যক্তি হচ্ছেন এখন ট্রাম্প। যদি ট্রাম্প তার সোশ্যাল ট্রুথে যদি বলে ফেলে যে যুদ্ধ আমরা এখানে সমাপ্ত, এখন যাই কিছু করুক না, ট্রাম্প তো এই পরাজয়টা কোনোভাবে স্বীকার করবে না, বা এটা কখনোই বলবে না আসলে, কারণ এটাকে সে সেভাবেই দেখবে। এখানে পরাজয় বলবে না। আমি বলি ট্রাম্পের পরাজয়, ট্রাম্পের কি আমেরিকার কি আর পরাজয় হয়? আমেরিকা তো সবসময় আপার হ্যান্ডেই থাকে। হয়তো বলবে যে ঠিক আছে ছেড়ে দিলাম, এখন আর ইরানের সঙ্গে যুদ্ধে মানে যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও ইরান বলছে তাদের বেশ কিছু শর্তের কথা বলছে, তাদের অর্থনৈতিক যে বিভিন্ন দেশে তাদের যে অর্থগুলো জব্দ করে রাখছে আমেরিকা, এগুলো ছেড়ে দিতে হবে। তারপরে তাদের এই ক্ষতির পরিমাণ, যে ক্ষতির অর্থটা তারা দেখিয়েছে, সেটা যদি আবার তারা ফেরত মানে তাদের এই ক্ষতিপূরণটা দেয়, তাহলে তারা বলবে যে ঠিক আছে ইরান এটা হয়তো মেনে নেবে। কিন্তু আমেরিকার সবচেয়ে বড় জিনিস হলো
তারা এখন এই যুদ্ধ থেকে কিভাবে মানে একেবারে মুখ রক্ষা করে তাদের আধিপত্য, তাদের যে মানে মুরলীপনা, যে অ্যাটিচিউড যেটা বলি আমরা, সেইটা টিকে রাখার জন্য এখন ট্রাম্পের যত কলাকৌশল সেইটাই এখন চলছে। যুদ্ধ আসলে এখন আর ওই পর্যায়ে নেই যে আমেরিকা কন্টিনিউ করতে পারবে বা করবে, আমার মনে হয় না এখন আর। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন সিরাজুল ইসলাম, ইরান বিষয়ক গবেষক। অনেক ধন্যবাদ সিরাজুল ইসলাম যুক্ত হয়েছেন। এবং একই সাথে আপনার কাছে আমরা জানতেই চাই যে ট্রাম্প যে দুটি শর্ত দিয়ে শান্তি চুক্তিটি এই মুহূর্তে আসলে আটকে আছে, শান্তি চুক্তির সামনে কি এই বিষয়ে আসলে কোনো ফয়সালা আদৌ হবে? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ স্টুডিওতে উপস্থিত যারা অতিথি হিসেবে আছেন এবং ৭১ টেলিভিশনের দর্শক শ্রোতা সবাইকে। আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে আসলে ট্রাম্প খুব মারাত্মক রকমের একটা সংকটের ভিতরে পড়ে গেছে। যে বিষয়গুলো, সেই বিষয়গুলো খুব সহজ ব্যাপার না, এবং এই বিষয়গুলো বছরের পর বছর সমাধান করার চেষ্টা করেছে। মানে সমাধান বলতে তাদের মতো করে তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। শেষ পর্যায়ে তারা যুদ্ধ করতে বাধ্য হয়েছে। সরকার পরিবর্তনের কথা একটা ছিল বটে, কিন্তু পরমাণু কর্মসূচি, ইউরেনিয়াম, তারপরে এখন তো নতুন করে হরমুজ প্রণালী যুক্ত করতে হলো এই যুদ্ধ করতে এসে। তো এই যে পরমাণু কর্মসূচি বন্ধ করা, ইউরেনিয়াম সমৃদ্ধ যেটা আছে ইরানের হাতে, সেটা তাদের কাছ থেকে নিয়ে নেওয়া, এটা ইরান দেবে না, যে কারণে যুদ্ধ হয়েছে। এটা দিতে চায়নি বলেই তো যুদ্ধ হলো, এবং যুদ্ধের পরেও ইরানকে পরাজিত করতে পারেনি। তাহলে এখন নতুন করে শান্তি আলোচনা এসে কি এটা দেবে না ইরান? এটা প্রশ্ন ওঠে না, একদম দিবাস্বপ্ন ডোনাল্ড ট্রাম্পের। আবার যদি ইরান এগুলো না দেয় তাহলে ট্রাম্প কি করবে? ট্রাম্পের এখন চুক্তি না করে চুপ থাকা মানে পরাজয় বরণ করে নেওয়া, পরাজয় মেনে নেওয়া। আবার যদি চুক্তি না করে যুদ্ধ করতে আসে তাহলে তার জন্য আরেক বিপদ। আবার হরমুজও খুলতে পারছে না। এপাশে তার কথা মতো ইরান তার হাতেই যে ইউরেনিয়াম দিয়ে দেবে, পরমাণু কর্মসূচি বন্ধ করে দেবে, এগুলো কোনোটাই হচ্ছে না। সেক্ষেত্রে ট্রাম্পের চেয়ে এই মুহূর্তে বিশ্বে আর বিপদের ভিতরে কেউ আছে বলে আমার জানা হয় নেই। যদি চুক্তি চায়, যুদ্ধ করতে গেলে বিপদ, ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দলের বিপদ, তার বিপদ, সব রকমের বিপদ। আবার সারা বিশ্বের জন্য প্রচন্ড রকমের সংকট তৈরি হচ্ছে, আরো বেশি সংকট তৈরি হবে। এবার তো হরমুজ প্রণালী, কিছুদিন পরে বাব আল মানদেব প্রণালী বন্ধ করতে হবে, তখন তেলের চলাচল আরো বন্ধ হয়ে যাবে। তো এই পরিস্থিতিতে আমেরিকা যদি সংকটের সমাধান করতে চায় তাহলে তাকেই ছাড় দিয়ে চুক্তি করতে হবে। ডোনাল্ড ট্রাম্প যত বেশি মানে জট পাকাপাকি করার চেষ্টা করবে তত বেশি বিপদে পড়বে। ইরান তার কথা শুনবে না, এবং ইরান পরিপূর্ণভাবে যুদ্ধের জন্য প্রস্তুত। তার ইঙ্গিত গত পরশুদিন কিন্তু আমরা পেয়েছি, যখন বন্দর আব্বাস এলাকায় হামলা চালালো আমেরিকা, তখন কিন্তু সাথে সাথে জবাব দিয়েছে কুয়েতের বিমান ঘাঁটিতে হামলা করে, সেখানে 2টা ড্রোন ধ্বংস হয়েছে এবং 5 জন মার্কিন সেনা আহত হয়েছে। এটা কিন্তু খুব মিনিমাল একটা জবাব ছিল। এটা দিয়ে ইরান এই মেসেজ দিয়েছে যে তোমরা যুদ্ধ করতে চাইলে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, চুক্তি করতে চাইলে চুক্তি আমাদের কথা মতো করতে হবে, অর্থাৎ তোমাদের সুবিধা না আমাদের সুবিধা, বিকজ হরমুজ প্রণালী আমাদের এই এলাকা, তুমি কি এখানে? ডোনাল্ড ট্রাম্পকে ইরান কিন্তু ঠিক এইভাবে বলছে যে তুমি এখানে কে? তুমি আঞ্চলিক কোনো দেশ না, হরমুজ প্রণালীর কেউ না, পারস্য উপসাগরের কেউ না, তুমি এখানে কি করো? তোমার কাজটা কি? ডাইরেক্ট এখন এই প্রশ্ন করছে ইরান। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে যদি মান সম্মান মিনিমাম বাঁচাতে হয় তাহলে এই চুক্তির দিকেই আসতে হবে, এছাড়া তার সামনে আর কোনো পথ নেই। তারপরে যদি আমরা দেখি যে এরকম চুক্তির বিষয়টি শেষ পর্যন্ত ফয়সালা না হয় তাহলে কি হতে যাচ্ছে সামনে? তাহলে দুটো ব্যাপার থাকবে। একটা হলো যে সরাসরি যুদ্ধ যদি হয় তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। এবার আমেরিকার হাতে সর্বশেষ অস্ত্র আছে এখন পরমাণু অস্ত্র, আর ইরানের হাতে আরো অনেক কিছু আছে তারা যা ব্যবহার করেন। আচ্ছা, এইটা গেল যুদ্ধের ব্যাপার। আর যদি চুক্তি না হয় তাহলে একেবারে চুপচাপ নীরবে অনেক কথা হজম করে পরাজয় মেনে নেওয়ার মতো নিয়ে আমেরিকাকে চুপ থাকতে হবে এবং চীন থেকে সরে যেতে হবে। আমেরিকা মূলত তখন মধ্যপ্রাচ্য থেকে আলটিমেটলি আউট হয়ে যাবে।
কিন্তু আপনার কাছে কি মনে হয় যখন প্রথমত তো যুদ্ধের জন্য প্রস্তুতি হয়তো দুই দেশই করে রেখেছে, কিন্তু যদি যুদ্ধে তারা না জড়িয়ে এই যে এরকম করে কালক্ষেপণ করা এবং বিক্ষিপ্তভাবে যে হামলাগুলো আসলে দিন শেষে তো হচ্ছে, যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে, আলোচনার আমরা নানা রকম ঘটনা দেখছি, কিন্তু আবার বিক্ষিপ্তভাবে আমরা দেখছি যে হামলাও হচ্ছে। এই বাস্তবতায় মধ্যপ্রাচ্যের দেশগুলো দেখলাম এবার আবারও চুপ হয়ে গেল এবং চীন রাশিয়ার বৈঠকের পরেও তাদের কাছ থেকেও এই বিষয়ে খুব পরিষ্কার অবস্থানটি বোঝা যাচ্ছে না। আপনার কাছে কি মনে হয় যে আরেকটু শক্তভাবে যদি ইরান এগোয় তাহলে কি রাশিয়া বা চীনকে আমরা এবার সরাসরি তাদের সাথে দেখব? না, রাশিয়া চীনকে আমরা একদম খুব সহজে সরাসরি দেখবো না। রাশিয়া চীনকে তখনই দেখা যাবে যখন নেটো বা ইউরোপীয় ইউনিয়নের জোট আমেরিকার পেছনে দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে বড় রকমের একটা সংঘাতে জড়াবে, তখন শুধুমাত্র চীন এবং রাশিয়াকে ফ্রন্টে আসতে হবে এবং সেটা ডেফিনেটলি ওয়ার্ল্ড ওয়ার 3 হয়ে যাবে। বাট সেই দিকে মনে হয় যাবে না সহজে, এবং সেই দিকে গেলে পৃথিবীটাই থাকবে না, এটা একদম পরিষ্কার। আর এই যে চোরাগুপ্ত হামলার মতো ছোট ছোট হামলা, আলোচনা না করা, আবার দীর্ঘসূত্রিতা করা ইত্যাদি ইত্যাদি যা কিছু, এগুলোর ভেতর দিয়ে আসলে সমস্যার সমাধান হবে না। সবচেয়ে বড় সংকট হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তো ইসরায়েলের, মার্কিন প্রেসিডেন্ট সবাই ইসরায়েলের ফাঁদে পা দিয়া থাকে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প একেবারে মানে নেতানিয়াহুর কোলে উঠে বসেছে। ব্যাপারটা হলো এরকম, যার কারণে নেতানিয়াহুর বাইরে তার আর যাওয়ার সুযোগ নেই। আবার ইহুদিবাদী লবিটা এত বেশি স্ট্রং আমেরিকায়, আপনি হয়তো জেনেছেন যে আমেরিকার কংগ্রেসে, মার্কিন কংগ্রেসে ইসরায়েলের সাথে আমেরিকার সামরিক যে সহযোগিতা, এটা একেবারে ইন্টিগ্রেটেড করে ফেলা হচ্ছে। অর্থাৎ যেটা আমেরিকার সুবিধা সেটা ইসরায়েলের, যেটা ইসরায়েলের সুবিধা সেটা আমেরিকার। আমি অনেক সময় বলি যে ইসরায়েল তো প্রকৃতপক্ষে আলাদা কোনো দেশ না, এটা আমেরিকার 51তম অঙ্গরাজ্য অথবা আমেরিকার একটা বড় সামরিক ঘাঁটি। আমি এতদিন যে কথা বলে আসছিলাম, এখন মার্কিন কংগ্রেসে এই বিল, এই আলোচনায়, এই ডিবেট নিয়ে একদম সেই কথাই পরিষ্কার হচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েল আত্মার হরিহর একে অপরকে মানে এর অবিচ্ছেদ্য অংশ, অর্থাৎ একে অপরের অবিচ্ছেদ্য, একটাকে আরেকটা থেকে আলাদা করা না। এই যখন পরিস্থিতি, তখন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল এবং ইসরায়েলি লবি যেটা, এটার ভিতরে প্রচন্ড রকমের ঢুকে গেছে। এই ঢুকে যাওয়ার কারণে তার পক্ষে এই জায়গা থেকে বেরিয়ে আসা একদম সম্ভব না। আর যখনই সম্ভব না, তখন তাকে হয় যুদ্ধ করতে হবে, আর না হলে চুপচাপ ইসরায়েলের মনোতুষ্টির কারণে একেবারে চুপচাপ বসে থাকতে হবে, কোনো শব্দ করতে পারবে না, যেটা আলটিমেটলি আমেরিকার রাজনৈতিক সামরিক সব ধরনের পরাজয় এই ইঙ্গিতে, এই সিগন্যাল দেবে এই চুপচাপ থাকাটা। আমরা কি আমাদের সময় আসলে নেই, তাহলে কি আমাদেরকে এখন দেখতেই হবে এই যুদ্ধ খেলা, কিছুদিন যুদ্ধ হবে, পাল্টা হামলা হবে, এই খেলাই এখন আমাদের দেখতে হবে সামনের দিনগুলোতে, তাই তো নাকি? ধন্যবাদ সিরাজুল ইসলাম, এবং একই সাথে ধন্যবাদ আমিরুল ইসলাম কাকুজি। আবারও নিশ্চয়ই কথা হবে, আলোচনা যদি আসলে শেষ করতেই হচ্ছে কারণ সময় স্বল্পতার কারণে, তবে সামনের দিনগুলোতে নিশ্চয়ই আমরা আলোচনা করব। দর্শক, আপনাদেরও ধন্যবাদ সাথে থাকার জন্য।